কানাই, রাস্কেলগুলো সব গেল কোথায়? এত করে বললাম আজ আমার মামনির বার্থডে পার্টি আছে, বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে রাখে, অথচ রাস্কেলগুলো কিছুই করেনি। কি করে করবে বাবা? তোমার মেয়ে তো ঘর সাজাতে বারণ করে দিয়েছে। মামনি বারণ করেছে? কিন্তু কেন? ওকে খুশি রাখার জন্য তো আমার এত কিছু অ্যারেঞ্জমেন্ট। গোড়া কেটে আগায় জল দিয়ে কোনো লাভ নেই বাবা। মানেটা তুমি আমার চেয়ে ভালো করেই বোঝো। বুঝে একজন বাবা হিসেবে ছেলে মেয়ের ভালো মন্দ বুঝি বলেই তো মামনির সঙ্গে সেই হার হাওয়াতে ট্যাক্সি ড্রাইভার ছেলেটার ভালোবাসা না খোঁজ করে দিয়েছে বাবা। আর সেই অভিমানেই বোধ হয় মামনি বার্থডে পার্টিতে এত অনীহা। তুমি শুধু ওর অভিমানটাই দেখলে বাবা, কিন্তু ওর মনির যন্ত্রণাটা বুঝলে না। যাকে একবার মনি জায়গা দেওয়া যায় তাকে মন থেকে সরানো বড্ড কঠিন। সুকান্ত, আমি জানি বাবা, তুমি তোমার স্ট্যাটাস বজায় রাখতে হয়তো কোনো কোটিপতি ছেলের সঙ্গে তোমার মেয়ের বিয়ে দেবে, কিন্তু শুধু টাকাই জীবনে সুখ দিতে পারে না বাবা। তার জন্য চাই পবিত্র ভালোবাসা। কি বলতে চাইছিস তুই? বলতে চাই মন থেকে সমস্ত ইগো ঝেড়ে ফেলে তুমি সুপ্রিয়ার ভালোবাসাকে স্বীকৃতি দাও। আমাকে জ্ঞান দিচ্ছিস? মনে রাখিস আমি সুবিমল সরকার। আমি আমার এই স্ট্যাটাসটা অর্জন কোনো কিছুর কাছে নথি স্বীকার করে আমি আমার স্ট্যাটাসটাকে লো হতে দেব না। তাহলে তুমি তোমার ওই স্ট্যাটাসটাই নিয়ে থাকো বাবা। এমন একটা দিন আসবে যেদিন দেখবে এই ভগ্নপ্রায় রাজবাড়ির মতো শুধুই তোমার জরাজীর্ণ স্ট্যাটাসটাই দাঁড়িয়ে আছে। পাশে থাকার কেউ নেই বাবা, কিচ্ছু নেই। তাতে আমার কিছু যায় আসে না। আমি আমার এই জরাজীর্ণ স্ট্যাটাসটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকবো। কোনো কিছুর বিনিময়ে আমি আমার মান সম্মান আভিজাত্যকে মাটির ধুলোয় মিশিয়ে দেব না। তোমার আভিজাত্য যাতে আকাশ ছুঁতে পারে সেই জন্যই তো আমি আমার স্বপ্নগুলোকে মাটিতে ছুঁড়ে ফেলেছি বাবা। একই রে মামনি, তোর ভালোবাসাকে মেনে নিইনি বলে খুব কষ্ট হচ্ছে। আজ না হলেও দুদিন পরে ঠিকই বুঝবি আমি যেটা করেছি তোর ভালোর জন্যই করেছি। বাবা, আমি ওদেরকে বাড়িটা সাজাতে বলেছিলাম, শুনলাম তুই নাকি ওদের বারণ করেছিস। শুধু বাড়ি সাজিয়ে কি লাভ বাবা? শুধু কি বলছিস রে মামনি? আজ তোর জন্মদিন, আর সেই জন্যই আজ সন্ধ্যায় আমি বিশাল পার্টি অ্যারেঞ্জ করেছি। হ্যাঁ, যদিও পার্টিটা হবে ব্লু ডায়মন্ড লজে, তবু বাড়িটাকে তো সুন্দর করে সাজানো দরকার। না, কোনো দরকার নেই। বার্থডে পার্টির বাহানায় 200 জন লোককে চোদ্দ করে না খাইয়ে 50টা পথ শিশুকে একবেলা এক মুঠো ডাল ভাত খাওয়াও বাবা। তাতে হয়তো তোমার স্ট্যাটাস বেড়ে যাবে না, কিন্তু মনুষ্যত্বের মর্যাদা অনেকখানি বেড়ে যাবে বাবা। আচ্ছা ঠিক আছে, সে না হয় আমি ভেবে দেখবো, কিন্তু তুইও যেমন সাধারণ বেশে রয়েছিস কেন? আজ তোর জন্মদিন, আজকের দিনটা তো অন্তত একটু সুন্দর করে সাজ। আমি না হয় বিউটি পার্লারে ফোন করে থাক বাবা। যাকে সারা জীবন সাধারণ সাজিয়ে থাকতে হবে তার হঠাৎ করে একদিনের জন্য সংসারে কি লাভ বাবা? সাধারণ নয় রে মামনি, সাধারণ নয়। বাকি জীবনটা তুই যাতে অসাধারণ ভাবে কাটাতে পারিস তার ব্যবস্থাও আমি করে ফেলেছি। তার মানে তোর লাইফটাকে সুন্দর করে গড়ে দেওয়ার জন্য অলরেডি তোর একটা লাইফ পার্টনারও আমি সিলেক্ট করে ফেলেছি। আমার লাইফ পার্টনার? ইয়েস, মৈনাক, আমার কোম্পানির নতুন ম্যানেজার, খুব ভালো ছেলে। তোর ছবি দেখে সে তোকে পছন্দ করে ফেলেছে, আর আমিও তার ফ্যামিলি স্ট্যাটাস শুনে আপত্তি করতে পারিনি। ফ্যামিলি স্ট্যাটাস? মৈনাক ভীষণ বড় লোকের ছেলে, শুনলাম ওর বাবাও নাকি আমারই মতো কোটিপতি বিজনেসম্যান। তাই আজই আমি মৈনাককে পার্টিতে ইনভাইট করেছে তোর সাথে পরিচয় করিয়ে দেবো বলে। হয়তো কিছুক্ষণের মধ্যে মৈনাক এসে বলবে, মে আই কাম ইন স্যার? আরে মৈনাক, এসো এসো এসো, আমরা জাস্ট তোমার কথাই আলোচনা করছিলাম। মামনি, এই হলো সেই মৈনাক, আমার কোম্পানির নতুন ম্যানেজার এবং আমার ভাবি জামাতা। স্যার, মৈনাক, এ হলো আমার ওয়ান অনলি ডটার মিস সুপ্রিয়া, তাই না স্যার? রাইট, ইউ আর এক্স্যাক্টলি রাইট মৈনাক। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। মামনি, তুই তাহলে মৈনাকের সাথে গল্প কর। আজ সন্ধ্যের পার্টিতে আমি তোদের রিলেশনের ব্যাপারটা অ্যানাউন্স করতে চাই। না বাবা না, এখনো তুমি এত বড় ডিসিশন নিও না। কেন সুপ্রিয়া, এতেই তোমার কোনো আপত্তি আছে? বেশ তো, আমাকে যদি তোমার পছন্দ না হয় তাহলে বলো, তাহলে না হয় আমি। থাক
মৈনাক বাবু, এখানে আমার পছন্দ অপছন্দের কোনো মূল্যই নেই। আমার বাবার ডিসিশনই আমার ডিসিশন। তবে আমার একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ, আমাদের বিয়েটা কিন্তু জাঁকজমকহীন ভাবেই হবে। বেশ তো, আমিও তো তাই চাই। হ্যাঁ সুপ্রিয়া, আমি চাই যে বিয়েতে বেহিসেবি খরচ না করে সেই টাকা দিয়ে গ্রামের গরিব মানুষদেরকে একবেলা খাওয়াবো। নয়তো নয়তো কোনো বৃদ্ধাশ্রমে গিয়ে অসহায় বাবা মায়েদেরকে বস্ত্রদান করব। বাহ, আমার চিন্তাধারার সাথে তোমার চিন্তাধারা দেখছি অনেকটাই মিল। তাই আমিও চাই তোমার সাথে। এই রে, আমি না ভুল করে আপনাকে তুমি। আরে না না না, এটা তোমার কোনো ভুল নয় সুপ্রিয়া। এটা হলো তোমার মনের অজান্তে আমাকে আপন করে নেওয়ার বহিঃপ্রকাশ। না না, ঠিক তা নয়। তাহলে ঠিকটা কি? ও, আমাকে তুমি ভালোবাসতে পারবে না, আমাকে তোমার পছন্দ হয়নি। বেশ তো, তাই যদি হয় তাহলে এই মুহূর্তে আমি এখান থেকে চলেই যাচ্ছি। না, আমিও তো তোমায় আমি তোমায় কথা দিলাম সুপ্রিয়া, সারাটি জীবন তোমাকে আমার বুকের মাঝে এমনি করেই আগলে রাখবো। কি হলো, চুপ কেন? কথা তো বলো। ভেতরে আসবো মেম সাহেব? আরে মাথায় কাকা যে, এসো এসো। তোমাকে না কতবার বলেছি আমাকে মেম সাহেব বলবে না, শুধু সুপ্রিয়া বলবে, বুঝেছো? ঠিক আছে মা, ঠিক আছে। তা তুমি অফিসে না গিয়ে এখানে কেন এসেছো? চাকরি থেকে রিজাইন দেবো বলে মা। সাহেব অফিসে নেই দেখি আমি সরাসরি বাড়িতে চলে এলাম চাকরির এই রিজাইন লেটারটা দিতে। সে কি, একটা চাকরির জন্য সবাই মাথা ঘুরছে আর তুমি কিনা চাকরি ছাড়তে চাইছো? নিজের ইচ্ছায় আমি চাকরিটা ছাড়তে চাই না। আসলে আমার ছেলেটি একটি মস্ত বড় কোম্পানিতে ম্যানেজারের পদে চাকরি পেয়েছে, তো সে আর এই বুড়ো বয়সে আমাকে আর চাকরি করতে দিতে চায় না গো মা। মাথায় কাকা, সত্যিই আমাকে ভাগ্যবান গো মা। আজকালকার ছেলে মেয়েদের দিকে তাকিয়ে দেখো, তারা তো নিজেদের বাবা মার দিকে ফিরে তাকায় না। আর আমার ছেলেকে দেখো, সে এখন থেকেই আমাদের দায়িত্ব নেওয়ার জন্য কেমন যেন অস্থির হয়ে উঠেছে। কত কষ্ট করে আপিটা খেয়ে ছেলেটাকে মানুষ করেছিলাম বলেই মনে হয় আজকে তার আমি সুফল পাচ্ছি গো মা। বা, তোমার ছেলে তো ভীষণ ভালো মনের মানুষ। এমন ছেলে যদি প্রত্যেকটা মায়ের গর্ভে জন্মাতো তাহলে বোধহয় শেষ বয়সে আর কোনো বাবা মাকে বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে হতো না। একদম ঠিক কথা বলেছো মা। সে তো নিজের চোখে দেখেছে তাকে ইঞ্জিনিয়ারিং পড়ানোর সময় আমাকে কি না কষ্ট করতে হয়েছে। এই চাপরাশি চাকরির সামান্য মাইনেতে কুলোতো না বলে আমি রাতের পর রাত জেগে ওভার ডিউটি করে গেছি। ওসব কথা বাদ দাও, চাকরিটা ছেড়ে দিয়ে আমি খুব সুখে থাকবো গো মা, খুব সুখে থাকবো। চাকরি ছাড়াও ক্ষতি নেই, কিন্তু আমরা তোমাকে ছাড়ছি না, কারণ খুব শীঘ্রই আমার বিয়ে, আর সেদিন কিন্তু তোমাকে আসতেই হবে। মাথায় আমার সুপ্রিয়া, আমার বিয়ে আমি আসবো না তা কি হয়? আসবো মা, আসবো। তোমাদের বিয়েতে এসে একেবারে কবজি ডুবিয়ে খেয়ে যাবো, আর তোমাদের দুজনকে প্রাণ ভরে আশীর্বাদ করে যাবো গো মা। তা কবে, কার সঙ্গে তোমার বিয়ে হচ্ছে গো মা? এই তো আমার হবু বর, আমাদের কোম্পানির নতুন ম্যানেজার। নমস্কার মা। কি রে খোকা, তুই এখানে? মাথায় কাকা, তুমি কি ওকে চেনো? আরে না 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 না, ও আমাকে কেমন করে চিনবে? আসলে এর আগে আমরা কেউ কাউকে কোনোদিনই চোখে দেখিনি। আরে তুই কি বলছিস রে খোকা? তুই চিনতে পারছিস না? ওরে আমার চোখের দিকে ভালো করে তাকিয়ে দেখ তো। ওরে আমি যে তোর কি পাগলামো হচ্ছে? আমি তো তখন থেকে বারবার বলছি আমি তোমাকে চিনিস না না, চিনিস না। আমার বুকে হাত রেখে বলতো আমার সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই। আমার চোখের দিকে একটিবার তাকিয়ে দেখ। বলতো তুই আমাকে চিনতে পারিস কিনা? বল আমার সঙ্গে তোর কোনো সম্পর্ক আছে কিনা? বল বল না। কোনো সম্পর্ক নেই। ময়না, তুমি একটু ভালো করে মনে করার চেষ্টা করো। হয়তো আগে তোমাদের মধ্যে কোনো পরিচয় ছিল যেটা এখন এই মুহূর্তে তোমার মনে পড়ছে না। হ্যাঁ মনে পড়েছে, মনে পড়েছে। হ্যাঁ মনে পড়েছে। আসলে একটা সময় আমাদের গ্রামের বাড়িতে বিশাল বড় খামার বাড়ি ছিল। এই লোকটা একটা লেবারের কাজ করতো। আমার এই বড় লোক মনির আরে পুরনো কাজের লোকটাকে ঠিকই চিনে ফেলেছে। মাধবী কাকা, তুমি কাঁদছো কেন? বড্ড আনন্দে গো মা, খুব আনন্দে। আমার এই বড় লোক মনির, আরে মনির আর চাকরির সম্পর্কটাকে যে এখনো মনে রেখেছে, এইটা ভেবে না আনন্দে আমার চোখে জল এসে যাচ্ছে গো মা, জল
বাবুটি খুব ভালো মনের মানুষ গো মা, ওকে বিয়ে করে সুখী হও মা, সুখী। তোমার চাকরির রিজাইন লেটারটা দেবে না? দেবো দেবো দেবো, নিশ্চয়ই দেবো, তবে চাকরি থেকে রিজাইন নয় মা। সাহেবকে এবার একটা আমি দরখাস্ত দিয়ে অনুরোধ করবো যে তিনি যেন আমার চাকরির মেয়াদটা আরো 5টা বছর বাড়িয়ে দেয়। দাঁড়াও, আমার মনে হচ্ছে তুমি কিছু একটা লুকোচ্ছ। কি লুকোচ্ছ আমাকে বলো মাথায় কাকা। থাক না গো মা, থাক। অনেক যন্ত্রণাই তো বুকে চেপে রেখে আমি বুকটাকে পাষাণ করে নিয়েছি, অনেক স্বপ্নই তো বুকের মধ্যে গুমরে গুমরে কাঁদছে। কি হবে বলো তোমার সে সমস্ত কথা শুনে? তবে হ্যাঁ, যাবার সময় তোমাকে একটা আমি কথা বলে যাই না। মনে মনে আমি এতদিন ধরে যে একটা স্বপ্নের রাজপ্রাসাদ গড়ে তুলেছিলাম, মুহূর্তে এক দমকা হাওয়ায় সেই রাজপ্রাসাদ আজ তাসের ঘরের মতো খান খান হয়ে ভেঙে পড়েছে গো মা, খান খান হয়ে। মাথায় কাকা, মাধাই কাকা এসব কি বলে গেলেন? চাকরিতে রিজাইন দিতে আসা মানুষটা হঠাৎ করে চাকরির মেয়াদ বাড়ানোর আর্জি জানাতে চাইছেন কেন? আর মইনা কিবা মাধাই কাকাকে দেখে এমন রিঅ্যাক্ট কেন করছে? তবে কি এর মধ্যে কোনো রহস্য আছে? যেখানেই রহস্যবাদী বেদানা, সেখানে সে হাজির হবে এই কৃষ্ণকান্ত খুরানা। আপনি এখানে কেন এসেছেন? জামাই শ্বশুর বাড়িতে আসবে, তার জন্য আবার পারমিশন নিতে হবে নাকি? থামুন, একটা খুনি কখনো এবার জামাই হতে পারে না। যে কিনা নিজের হাতে আমার দিদিকে খুন করেছে, তাকে আমি সিকিউরিটি। আচ্ছা আচ্ছা, এটা কি ধরনের আতিথেয়তা হলো? এতদিন পরে জামাই শ্বশুর বাড়িতে এলো, কোথায় বাড়ির মেয়েরা তাকে চা শরবত দেবে, তারপর 5-10 রকমের মিষ্টি টিষ্টি দেবে, তা নয় সিকিউরিটি 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 দেখে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বের করে দিতে চাইছো? ভাল লাগে না। কি হলো রে মামুনি, তুই এমন সিকিউরিটি সিকিউরিটি বলে চিৎকার করছিস কেন? এই যে তুমি তো জেলে ছিলে, জামিন পেলে কি করে? আরে জামিন পাওয়াটা আজকাল কোনো ব্যাপার নাকি? দেখছেন না টাকার জোরে কেমন ফাঁসির আসামি ও বেকসুর খালাস হয়ে যাচ্ছে, আর আমার কাছে জামিন পাওয়া মানে একটা মামুলি ব্যাপার। কৃষ্ণ, তবে হ্যাঁ, আমার কাছে জেলে যাওয়া মানে ডিগ্রি বাড়ানো। ডিগ্রি বাড়ানো, দেখছেন তো, যে যতবার জেলে গেছে, যে যত বেশি কেস খেয়েছে, সে তত বড় জননেতা। এবার আমি ভাবছি আপনাকে কেস খাওয়াবো। কি বললে তুমি? আমাকে কেস খাও? হ্যাঁ, আপনাদের পারিবারিক বিবাদের জেরে আপনার বড় মেয়ে পাপিয়া গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে মরল, আর তার দায়টা আমার ঘাড়ে চাপিয়ে আপনারা আমাকে জেলে পাঠিয়ে দিলেন। মিথ্যা কথা। আপনি আমার দিদিকে গলায় দড়ি বেঁধে টাঙিয়ে দিয়েছিলেন। ওটা আমার উপর একটা মিথ্যা অভিযোগ ছিল, কিন্তু ধর্ম অধর্ম বলে তো একটা কথা আছে না, সেই ধর্মের জোরেই আমি জেল থেকে ছাড়া পেয়েছি। ভেবেছিলাম আর কোনোদিন এবারই মুখো হব না, কিন্তু ওই যে কথাই বলে না, পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। তার মানে আমার ঘরের পুরনো বইপত্রগুলো ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ আমার হাতে পড়লো আমার স্ত্রী পাপিয়ার হাতের লেখা এই চিঠিখানা। মোদ্দা কথা, পাপিয়ার সুইসাইড নোট, আর এই সুইসাইড নোটে স্পষ্ট লেখা আছে তার মৃত্যুর জন্য দায়ী আপনি সুবিমল সরকার। দেখুন, সত্যি তো পাপিয়া তার মৃত্যুর জন্য এই চিঠিতে আমাকে দায়ী করে গেছে। ও মাই গড, এই চিঠি পড়লে উল্টে আমারই জেল হয়ে যাবে। অসম্ভব, এই চিঠিটা আমার দিদির হাতে লেখা হতে পারে না। আমার মনে হয় এটা নকল চিঠি। আসল কি নকল সেটা তো আদালত ঠিক করবে। মাই ডিয়ার সালি, এখন আমি না কৃষ্ণ, না তুমি যেও না। ও চিঠি